আরেকজন রানীগঞ্জ থেকে আমি দেখছিলাম, তিনি রাজ্যপালের থেকে স্বর্ণপদক পেয়েছেন, ইউনিভার্সিটি টপার, কাঁদতে কাঁদতে বলছিলেন বাংলাতে যে কিয়সটা তৈরি হচ্ছে এটা এটা ঠিক কতটা বৃহৎ এবং কতটা মানে আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার মতন কিয়স। একটা ভয়ঙ্কর কেওয়াস তৈরি হচ্ছে। আপনাদের মাধ্যমে কয়েকটা তথ্য দিই। আপনারা জানেন 2014 এবং 2017 প্রাইমারি প্যানেলের মামলা এখন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে চলছে। তো সেখানেও এই পরিস্থিতি আসবে কিনা আমরা জানি না। আমাদের তো তবু উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নাইসার মানে স্কুল সার্ভিস কমিশন আমাদের ওএমআর শিট যে সংস্থাকে ইভ্যালুয়েট করার দায়িত্ব দিয়েছিল, তার এক প্রাক্তন কর্মচারীর বাড়ি থেকে হার্ড ডিস্ক পাওয়া গেছে। সেখানে আমাদের ওএমআর শিটগুলো ছিল এবং সেটা যে আসল সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বলেছে একদম অরিজিনাল, একদমই তাই। কিছু যে নেই এটা সম্পূর্ণ মিথ্যে কথা, অনেকটাই আছে। প্রাইমারিতে সেটুকুও নেই। মানে প্রাইমারিরও এরকম চাকরি যেতে পারে। আমাদের তো 26,000, সেটা 43,000, 43 আর 16 59,000 প্রাইমারি টিচারের প্রসঙ্গ আছে, যে মামলা এখনো কলকাতা হাইকোর্টে ঝুলছে। এই রায়ের প্রভাব সেই রায়ের ওপর গিয়ে পড়বে কিনা আমরা সেই নিয়ে আশঙ্কিত। আর একটা ব্যাপার, অনেকগুলো ক্রাইসিস তৈরি হবে। আপনি যদি দেখেন এ রাজ্যের মফস্বল বা গ্রামাঞ্চলগুলোয় শিক্ষকের অপ্রতুলতা, এই মামলাতে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে আমরা প্রায় 9 বছর শিক্ষক নিয়োগ করতে পারিনি। আপনি যদি আরটিআই করেন, যদিও তার উত্তর পাবেন কিনা কোটি টাকার প্রশ্ন, আরটিআই করেন যে এই রাজ্যে মোট শূন্য পদের সংখ্যা কত শিক্ষকদের, সেই সংখ্যা যদি দেখেন 2016 না 17 সালে শুধু মাধ্যমিক লেভেলে ছিল 1,39,000। এটা 2025 সাল, শুধু আপার প্রাইমারি আর মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর মিলিয়ে সংখ্যাটা 3.5-4 লাখ শূন্য পদ। তার মধ্যে আবার এই 26,000 সরিয়ে দিল। আমি নিজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এক্সামিনার, মাধ্যমিকের খাতা দেখে সবে গত সপ্তাহে জমা করেছি। উচ্চ মাধ্যমিকের খাতা আগামীকাল নেওয়ার কথা আমার। সেটা কি নেবেন? না। আর নিয়ে কি করবো? আমাদের মাধ্যমিকের খাতা কে চেক করবে? সেটাই তো কথা। এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন যে তারা খোঁজ নিয়ে দেখেছেন যে এই 10% 15% যদি টিচার এক্সক্লুড হয়ে যায় তা সত্ত্বেও খুব একটা ইম্প্যাক্ট হবে না। আসল কথা হলো গড়ে খাতা দেখা হবে এইবার। এখানে লাইফ সায়েন্সের টিচারকে দিয়ে জিওগ্রাফির খাতা দেখাবে, মানে যে যেটা যোগ্য নয় পার্মানেন্ট টিচার বাদ দিয়ে কোনো অস্থায়ী শিক্ষককে দিয়ে দেখাবে। এভাবেই ব্যাপারটা এই বছর মেটাতে চাইছে। অনেক স্যার ম্যাডাম আছে যারা হাজব্যান্ড ওয়াইফ এই প্যানেল থেকে চাকরি পেয়েছে, তাদের স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেছে এবং তারা হোম লোন নিয়ে বাড়ি করেছে বা ফ্ল্যাট কিনেছে। তারা কিন্তু সামনের মাস থেকে হয়তো বলছি, কারণ আমি জানি না আমাদের বেতন বন্ধ করা হবে কিনা। যদি হয় তাহলে সামনের মাস থেকে তারা কিন্তু আর ইএমআই দিতে পারবে না। মানে সুমন, এটা তো মানে আমার ভাবতেও সমস্যা হচ্ছে। মানে 26,000, তারপরে ও যেটা বললো যে প্রাইমারি প্রায় 44-50,000 এবং তাদের সাথে মানে এগুলো তো ইংলিশে একটা শব্দ আছে স্নোবল এফেক্ট, মানে বরফে একটা ছোট্ট বরফের গোলা, সেটা নামতে একটা বৃহৎ পাহাড়ের আকার ধারণ করবে এবং সেটা তছনছ করে দেবে তো সবকিছু। অবশ্যই। আজকের মাস্টারমশাই বলছিলেন যে আমি বারবার মুখ্যমন্ত্রী বলি কেন, দর্শকদের জিজ্ঞাসা থাকতে পারে। আসলে মুখ্যমন্ত্রীর প্রতি তো আমাদের অনেক ভরসা, তিনি অভিভাবিকা, তিনি কিন্তু আইনের বাইরে নন। সুতরাং সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে তাকে ফলো করতে হবে, মানতে হবে, তিনি যাই বলেন না কেন। সেই অর্ডার ফলো করলে তো স্যালারিটাও বন্ধ করে দিতে হবে। আমি সরাসরি বললাম না, কিন্তু তাই যে যতদিন না এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে তাদের স্যালারি কিন্তু স্টপ করা যাবে না। সেই সংখ্যাটা একই সঙ্গে আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, আমাদের স্যালারি কেন স্টপ করা হবে? যারা ডিজেবল তাদের সংখ্যাটা খুবই কম। হ্যাঁ, এক মিনিট, যেটা বলছিলাম মুখ্যমন্ত্রী কেন, এই রাজ্যের কেউ আইনের বাইরে নন। এবার আপনি যে বললেন যে প্রাথমিকদের, ওটা অত্যন্ত ভয়াবহ। যেটা হবে যে পশ্চিমবাংলায় কেন কোনো একজন অস্থায়ী কর্মচারীরও কাজ যাওয়ার কথা নয়, সেখানে নতুন চাকরি তো নয়, মাস্টারমশাই শিক্ষকদের পরিসংখ্যান দিচ্ছিল। আমরা বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে রাজ্যে 5 লক্ষ শূন্য পদে এই মুহূর্তে ফাঁকা। এটা বিধানসভায় অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেছে শূন্য পদে নিয়োগ নেই। আমরা 6 লক্ষ শূন্য পদের দাবিতে দীর্ঘদিন ধরে লড়ছি। বাংলার ছেলেমেয়েরা যাবে কোথায়? বাংলার ছেলে, আজকে আমাদের চাকরি চলে গেল, আমাদের কি অবস্থা হবে? এই বিষয়টা দেখতে হবে। লাস্ট কথাটা আমি আপনাদের দর্শকদের বলবো, আমাদের এখন যা অবস্থা, আমাদের একটাই দাবি, আমি বলছিলাম বলতে পারিনি, যে মুখ্যমন্ত্রী যদি সত্যিই চান
যে ওই এসএসসি 2016 প্যানেলের বৈধদের চাকরিটা থাকুক, সকল বৈধদের, গ্রুপ সি গ্রুপ ডি মাস্টারমশাই দিদিমণি, তাহলে তিনি যেন পরিষ্কারভাবে সকল বৈধদের একটি লিস্ট প্রকাশ করেন আগামী 7 তারিখ, হাতে করে যেন তিনি নিয়ে যান এবং অযোগ্যদের লিস্ট। দাদা লাস্ট দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিন, কারণ যেভাবে আমি এই ওএমআর শিটে আমার সিগনেচার আছে, ইনভিজিলেটরের সিগনেচার আছে, এত কিছু করার পরেও এত অ্যাডমিট কার্ড, বিভিন্ন ভেরিফিকেশন, ইন্টারভিউ, তারপরে কাউন্সিলিং, তারপরে এত দূরে চাকরি করা, 6-7 বছর করার চাকরি করার পর আমার মুখের খাবার যদি কেড়ে নেয় রাষ্ট্র, তখন কিন্তু আমারও সেই রাষ্ট্রের কাছে আবেদন থাকবে, আমার স্বার্থ রক্ষা করুন, তা নাহলে আমরা আমার সময় শেষ। কিন্তু আমি হাত জোর করে তোমাকে বলছি, একটা প্রমিস করতে হবে তোমাদের প্রত্যেককে, দিদি আপনাকে, প্রতাপকে, ওদেরকে, আপনারা হেরে যাবেন না এই লড়াইটা। আমরা যতটা লড়াইটা লড়ার জন্য আপনাদের মিডিয়া কভারেজে আপনাদের বক্তব্য শোনানো আমরা শোনাবো, কিন্তু আপনারা যেন লড়াইটা না হেরে যান। এবং 26,000 সেই সমস্ত বাংলার মানুষজনকে আমি বলছি, 26,000 চাকরি হয়তো গেছে, কিন্তু 26,000 মনোবল যাতে না ভাঙে। ময়ূপ রঞ্জন ঘোষের এটা আবেদন, রিপাবলিক বাংলার এটা আবেদন। এখন সুমনের কাছে ওই পয়েন্টটাতেই বোঝার চেষ্টা করব, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে চাকরি দিতে পারেন কি পারেন না সেটা প্রতাপ বলল, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা যারা দুর্নীতির সাথে যুক্ত তারা তো কোনো না কোনোভাবে তৃণমূলের সাথে যুক্ত। আর 294টা আসনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হন, তাহলে 294টা আসন থেকে কি কি দুর্নীতি হচ্ছে সেটার দায় কেন নেবেন না? দেখুন, অনেক কটা কথা এসেছে, মাস্টারমশাই বলছিল এখানে তো কাউন্টার কথা হবে না। বিষয়টা হচ্ছে, দিদিমণিও বলছিলেন যখন আমরা ডুবি ভাব যদি কুমির পাই তখন তাকে ধরেও বাঁচার চেষ্টা করবে, এটা ঠিক। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে কুমির মানুষ খেকো কুমির কিনা। প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা, সংবিধানকে শপথ নিয়ে তিনি রাজ্যের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি বলছে আমি তো কিছু জানি না, ও তো এসএসসির দায়, ও সব দুর্নীতি করেছে, এসব কি করেছে সব ওরা করেছে। আর ওনার যে মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তিনি জেলে, তার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানেন না? এগুলো কেউ বিশ্বাস করে? আমার 4 বছরের একটি বাচ্চা আছে, তাকে জিজ্ঞেস করুন, সেও বিশ্বাস করে না। সুতরাং এই সমস্ত কিছুর দায়, এই দুর্নীতি সব মুখ্যমন্ত্রী জানে, সুতরাং এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি কালকের বলেছিলাম যে আমরা তো সব হারিয়েছি, চাকরি হারা মানে কি, সর্বহারা হয়ে গেছি। সেই জন্যই আমি বলেছিলাম এই দায় নিয়ে আমরা আরজিকর নিয়ে দেখেছিলাম, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছিল বাংলার মানুষ, বাংলার মায়েরা। আর আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, আমাদের যারা ছাত্ররা রয়েছেন, বাংলার বিভিন্ন বিদ্যালয়ের যারা ছাত্ররা রয়েছেন, কলেজ পড়ে রয়েছেন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আপনারা মিছিলে অংশগ্রহণ করুন, কারণ এত বড় দুর্নীতি মেনে নেওয়া যায় না। আমি সেই হতভাগ্য একজন শিক্ষক হিসাবে, এখন নাগরিক হিসাবে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘটনার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত, আর 7 তারিখ ডেকেছে কেন? এবং তার পাশাপাশি আমি 7 তারিখ কেন ডেকেছে? একটা মলম দেওয়ার জন্য। 7 তারিখ মিটিংয়ে অবশ্যই যাব। যদি অযোগ্যরা, যারা অলরেডি আইডেন্টিফাই হয়েছে এরা অযোগ্য, দিদি যদি প্রকাশ্যে বলেন যে এরা থাকবে না, তাহলে সেখানে আমরা অবশ্যই যাব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন, তার কাছে যেতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু মাস্টারমশাই বলছিলেন এসএসসি কিন্তু অযোগ্যদের লিস্ট দিয়েছে, খুব ভালো কথা, ঠিক দিয়েছে। আমি 7 তারিখ গিয়েছিলাম, 7ই ফেব্রুয়ারি, সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে। আমি বলেছিলাম আপনি অযোগ্যদের লিস্ট দিয়েছেন, খুব ভালো কথা, একটা যোগ্যদের লিস্ট দেবেন। 10 তারিখ লাস্ট হিয়ারিংয়ের দিন টেবিল ছেড়ে উঠে যায়, আমাকে চ্যাংদোলা করে সেখানের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা নামিয়ে নিয়ে যায়। না, এটাও তো বলতে পারে যে আপনি বিজেপি বা সিপিএম এর হয়ে কাজ করছেন, কোনো বিজেপি সিপিএম আমার হয়ে কাজ করছেন। নো, কোনোদিন প্রমাণ করতে। এক্ষেত্রে আবার বলছি, এই রাজ্য সরকারের এসবি, আইবি, বিভিন্ন
বিভিন্ন অফিসার রয়েছে, আমি দীর্ঘদিন ধরে একজন আন্দোলনকারী, তাদের কাছে সরাসরি ইনপুট রয়েছে। কোনো দলের সাথে আমি লেজুর ভিত্তি করার আমার এই ধরনের কোনো সম্পর্ক আছে কিনা মুখ্যমন্ত্রী বা তার সাঙ্গপাঙ্গরা জানিয়ে দিক, যারা ওনাদের মুখপাত্র রয়েছে তারা জানিয়ে দিক, আপনারা তো বলবেন, তখন আমি ক্ষমা চাইবো। আচ্ছা, আমি একটা জিনিস আপনার থেকে জানতে চাইছি দিদি। ধরে নিন আপনাকে অন্য কোনো সেক্টরে করণিকের কাজ দিয়ে দিল বা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ দিয়ে দিল বা কোনো একটা ভালো শহরের কোনো একটা অন্য ডিপার্টমেন্টে কাজ দিয়ে দিল, তো এটাতে অসুবিধা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন অনেক কাজ আছে বাংলাতে, সেই কাজগুলোতে আপনার কি কোনো অসুবিধা আছে? উনি তাহলে অন্য কিছু একটা প্রফেশন করে দেখাক না। উনি যেটাতে পারদর্শী উনি সেটা করছেন, আমি এটাতে পারদর্শী। শিক্ষকতাটা আমার রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আছে। আমি ঘুমাইও যখন স্বপ্ন দেখি স্টুডেন্টদের সাথে আমি কি করছি সেটা নিয়ে ভাবি। মানে আমি প্যাশনেট, মানে এক্সট্রিম লেভেলের প্যাশনেট। আমি বিয়েও করিনি, আমার ওইটাই ফ্যামিলি। মানে আজকে সকালে জানেন একজন আমার ছাত্রী দাদা ফোন করেছেন, তিনি একজন প্রফেসর, তিনি তার বোনের জন্য বলছেন মানে খুব কাঁদো হয়ে, ম্যাম আপনাদের খবরটা দেখলাম, খুব অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনি কি স্কুলে আসবেন না? আমার বোনটার কি হবে? আমার বোনটা মানে আপনার কাছে মানে অন্যান্য ছাত্রীদের ইনক্লুডিং অন্যান্য ছাত্রীরা যে আপনার কাছে যে মানে একটা মেন্টাল সাপোর্ট বলুন বা একটা টিচার মানে কি ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, এই তিনটে বৈশিষ্ট্য নিয়ে একজন টিচার হয়, সেই জায়গাটা আমি চেষ্টা করি গড়ে তোলার। তো স্টুডেন্টদের সাথে আমার যে সম্পর্ক, উনি কাঁদো হয়ে বলছেন, ম্যাম আপনি কি স্কুলে আসবেন না? আপনি প্লিজ আসুন, আমার বোনটা এবার মাধ্যমিক দেবে, ওর কি হবে? মানে এটা তো একটা এইরকম ভাবে বলছে। প্রতাপ, এটা তো একটা কেওস তৈরি হবে। মানে গোটা বাংলাতে 26,000 শিক্ষক, অশিক্ষক কর্মচারী, তাদের পরিবার। আমি দেখছিলাম আমাদেরই রিপাবলিক বাংলায় একজন শিক্ষিকা বলছিলেন যে আমি যখন চাকরিটাই চলে গেল, আমি আর খাতা দেখবো না উচ্চ মাধ্যমিকের। আরেকজন রানীগঞ্জ থেকে আমি দেখছিলাম, তিনি রাজ্যপালের থেকে স্বর্ণপদক পেয়েছেন, ইউনিভার্সিটি টপার, কাঁদতে বলছিলেন বাংলাতে যে কেওসটা তৈরি হচ্ছে এটা ঠিক কতটা বৃহৎ এবং কতটা মানে আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার মতন কেওস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।